হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উপম দ্য ইউনিকর্ন। চলে এলাম নতুন একটা ট্র্যাভেল ব্লগ নিয়ে। আজকে আমরা যাব তারাপীঠ, শান্তিনিকেতন সহ বীরভূমের 5টা সতীপীঠ দর্শন করতে, যেগুলি হলো নলাটেশ্বরী, নন্দিকেশ্বরী, বক্রেশ্বর, ফুল্লরা এবং কঙ্কালীতলা। এইসব মন্দিরগুলির ঐতিহাসিক এবং পৌরাণিক তথ্য যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব আমার এই ব্লগের মাধ্যমে। আশা করি সকলের ভালো লাগবে। এই ট্যুরটা 3টি পর্বে থাকবে। প্রথম পর্বে থাকবে তারাপীঠ ভ্রমণ, দ্বিতীয় পর্বে থাকবে তারাপীঠ থেকে 4টে সতীপীঠ দর্শন, যেগুলো হলো নলাটেশ্বরী, নন্দিকেশ্বরী, বক্রেশ্বর এবং ফুল্লরা। আর তৃতীয় এবং শেষ পর্বে থাকবে শান্তিনিকেতন ভ্রমণ আর কঙ্কালীতলা সতীপীঠ দর্শন। এই ট্যুরটা 3 রাত্রি 4 দিনের হবে। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। এখন আমরা বাড়ি থেকে শিয়ালদা স্টেশন পৌঁছাবো। শিয়ালদা থেকে সকাল 7টা 20-তে আমাদের ট্রেন আছে। তাহলে চলো, দেখা হচ্ছে শিয়ালদা স্টেশন পৌঁছে। এখন আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। এখান থেকে ট্রেন নাম্বার 13187 মা তারা এক্সপ্রেস ধরে আমরা যাব রামপুরহাট। এই ট্রেন সকাল 7টা 20-তে ছেড়ে রামপুরহাট পৌঁছবে দুপুর 12টা 5-এ। তো জয় মা তারা বলে ট্রেনে উঠে পড়া যাক। নজরুল সুভাষ দাস এই মাটিতে বসবাস। নজরুল সুভাষ দাস এই মাটিতে বসবাস। আমি যে দাদা শূন্য দাস, আমি যে তার দাস শূন্য দাস, তাদের ভালোবেসে গো নলহাটের শরীর তারা পিঠে মা তারা, নানুর গায়ে রামচন্দ্রী প্রেমে পাগল পাড়া গো, প্রেমে পাগল পাড়া। নলহাটের শরীর তারা পিঠে মা তারা, নানুর গায়ে রামচন্দ্রী প্রেমে পাগল পাড়া। আমার ব্রহ্মা গুরু তাই তো কয়, বাউল গানের হৃদয় হয়। রাঙামাটি ভেসে বেড়ায়, রাঙামাটি ভেসে বেড়ায়, আকাশে বাতাসে গো। বাড়ি আমার রাঙামাটির দেশে, দেশে গো। বাড়ি আমার রাঙামাটির দেশে, বাড়ি আমার রাঙামাটির দেশে, বাড়ি আমার রাঙামাটির দেশে, বাড়ি আমার রাঙামাটির দেশে। মা তারা তো এখন আমরা পৌঁছে গেলাম রামপুরহাট জংশন। এই ট্রেনের রামপুরহাট পৌঁছানোর শিডিউল টাইম ছিল 12টা 5। তো ট্রেন একদম রাইট টাইমেই আমাদের রামপুরহাট পৌঁছে দিয়েছে। রামপুরহাট থেকে আমরা এখন একটা অটো করে তারাপীঠ যাব। রামপুরহাট থেকে তারাপীঠ যেতে অটোতে সময় লাগে মোটামুটি 20 থেকে 25 মিনিট। রামপুরহাট পৌঁছে আমরা দেখে শুনে একটা হোটেল নিয়ে নেব। তারপর হোটেলে ফ্রেশ হয়ে আমরা তারামায়ের দর্শন করব। জয় তারা। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠের দূরত্ব 8 থেকে 9 কিলোমিটার মতো। স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো, অটো বা ম্যাজিক গাড়ি পাওয়া যায়, যেগুলি করে শেয়ারে বা রিজার্ভে পৌঁছে যাওয়া যায় তারা মায়ের মন্দিরে। আমরা একটা অটো বুক করে নিলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম তারাপীঠ। এই যে তারামা সরণি, এখান থেকে মিনিট 5 হাতে হাঁটলেই পৌঁছে যাওয়া যায় তারামায়ের মন্দির।
তো তারাপীঠ পৌঁছে একটু খুঁজে টুজে আমরা একটা হোটেল নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের হোটেল বন্ধু। এটা মন্দির থেকে মোটামুটি মিনিট 5 ডিস্টেন্স। এই হোটেলটা একদমই নতুনই বলা চলে, 2023 এপ্রিলে এই হোটেলের উদ্বোধন হয়। ও এখন যেহেতু নভেম্বর মাস, একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই এসি রুম আমাদের লাগেনি, নন এসি রুমে নিয়েছি। আমাদের নন এসি রুম পড়লো 800 টাকা। তো চলো গিয়ে রুমগুলো দেখা যাক। এই হচ্ছে হোটেল বন্ধু। তাহলে চলো হোটেলের ভিতরে গিয়ে রুমগুলো দেখা যাক। বর্তমানে এই হোটেলের গ্রাউন্ড ফ্লোর এবং দোতলায় রুমগুলো রয়েছে। হোটেলের কাজ চলছে, পরবর্তী সময় 3 তলায় আরও রুম হবে। হোটেলে ঢুকতেই দেখতে পাচ্ছি একটি সুন্দর তারামায়ের মূর্তি। এই হচ্ছে হোটেলের রিসেপশন কাউন্টার, খুবই সুন্দর সাজানো গোছানো। পাশে রয়েছে একটি সোফা, এখানে গেস্টরা বসতে পারে। আমাদের রুমগুলি দোতলায়, তাহলে চলো দোতলায় উঠে রুমগুলো দেখানো যাক। আমি হোটেলের রুমগুলোর প্রাইসটা একটু বলে দিচ্ছি। ট্রিপল বেডরুম নন এসি 800 টাকা, এসি 1000 টাকা। ডাবল বেডরুম নন এসি 600 টাকা, এসি 800 টাকা। 4 বেডরুম নন এসি 1000 টাকা, এসি 1200 টাকা। দোতলায় উঠতেই দেখতে পাচ্ছি একটা দারুণ সুন্দর সেলফি পয়েন্ট। এর পাশ দিয়ে এই যে করিডোরটি রয়েছে, এখানে রুমগুলো রয়েছে। করিডোরটি সুসজ্জিত, সত্যি অসাধারণ। আমাদের রুম নাম্বার এই 007। তাহলে দেখা যাক রুমটা কেমন। রুমটি বেশ বড়ই, একটা বেশ বড় খাট রয়েছে, 3 জন বেশ আরামেই থাকা যাবে। প্রত্যেকটি রুমের সাথে হোটেল থেকে একটি কিট দেওয়া হয়। এই কিটে কি কি আছে একটু দেখে নেওয়া যাক। রয়েছে এসি এবং টিভির রিমোট, মাথায় মাখার তেল এবং শ্যাম্পু, সাবান, হ্যান্ড ওয়াশ আর মসকিউটো কয়েল। এছাড়াও রয়েছে একটি টাওয়েল এবং একটি হ্যাঙ্গার। রয়েছে একটি বেশ বড় ব্ল্যাঙ্কেট। রুমে রয়েছে একটি টিভি আর ড্রেসিং টেবিল। রুমের ডেকোরেশনটাও কিন্তু বেশ ভালো। যদিও আমরা নন এসি রুম নিয়েছি, রুমে কিন্তু এসি আছে। রয়েছে একটি চেয়ার এবং একটি টি টেবিল। এবার রুমের বাথরুমটা দেখে নেওয়া যাক। বাথরুমটাও কিন্তু বেশ বড়। রয়েছে একটি কোমোড, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রয়েছে গিজার। রয়েছে একটি ছোট্ট বেসিন এবং আয়না। রয়েছে একটি বালতি আর মগ। হোটেলের রেট অনুযায়ী একদম ঠিকঠাক। তারামা সরণি থেকে মোটামুটি মিনিট 5-7 হাঁটলেই পৌঁছে যাওয়া যায় তারামায়ের মন্দিরে। এই রাস্তার দুপাশে রয়েছে অসংখ্য পূজা সামগ্রীর দোকান এবং প্রচুর হোটেল। এখন আমরা পৌঁছে গেলাম তারামায়ের মন্দিরের মূল প্রবেশদ্বারে। মন্দির প্রাঙ্গণ ঘুরতে ঘুরতে বলবো তারাপীঠ মন্দিরের ইতিহাস। আজ থেকে প্রায় 800 বছর আগে বীরভূমের রত্নাগর নিবাসী জয়দত্ত বণিক বাণিজ্যে প্রভূত সম্পদ লাভ করে দ্বারকা নদী দিয়ে নৌকা করে বাড়ি ফিরছিলেন। চলার পথে সাপের কামড়ে তার ছেলের মৃত্যু হয়। তিনি ঠিক করেন বাড়ি ফিরে ছেলের অন্ত্যেষ্টি করবেন। পথে সন্ধ্যা হয়ে যাওয়াতে তিনি চণ্ডীপুরের, যা তারাপীঠের পূর্ব নাম, রাত্রিবাস করেন। পুত্রশোকে মুহ্যমান জয়দত্ত ছেলের মৃতদেহ আঁকড়ে ধরে রাত জাগছিলেন। সেই সময় তারামা এক কুমারী মেয়ের রূপ ধরে এসে জয়দত্তকে জিজ্ঞাসা করেন নৌকায় কি আছে। জয়দত্ত রাগত স্বরে মেয়েটিকে বলে নৌকায় ছাই আছে। সেই শুনে মেয়েটি চলে যায় এবং নৌকার সমস্ত বাণিজ্য সামগ্রী অর্থ ছাইতে পরিণত হয়। পরদিন জয়দত্তের মাঝিরা রান্নার জন্য কাটা শোল মাছ কাছের এক কুণ্ডতে নিয়ে গেলে শোল মাছটি জ্যান্ত হয়ে চলে যায়। মাঝিরা এই ঘটনা জয়দত্তকে বললে জয়দত্তের আগের রাতের সেই ঘটনা মনে পড়ে। তখন জয়দত্ত বুঝতে পারে আগের রাতের মেয়েটি কোনো সাধারণ মেয়ে ছিল না। তিনি তখন মাকে স্মরণ করতে থাকেন। সেদিন রাতেই মা তাকে স্বপ্নাদেশ দেন
কুণ্ডের জল তার পুত্রের গায়ে ছেটালেই তার পুত্র জীবিত হয়ে উঠবে। পরদিন জয়দত্ত তার হারানো সম্পদ ফিরে পায় এবং কুণ্ডের জল ছেটাতেই তার পুত্র জীবিত হয়ে ওঠে। এই কুণ্ডই হচ্ছে সেই জীবিত কুণ্ড। এরপর মা জয়দত্তকে স্বপ্নাদেশ দেন, এই জঙ্গলের মাঝে একটি শ্বেতশিমুল গাছের নিচে একটি শিলা বিগ্রহ আছে, সেটি উদ্ধার করে একটি মন্দির নির্মাণ করে তার পূজার ব্যবস্থা করতে হবে। সেই স্বপ্নাদেশ পেয়ে জয়দত্ত জঙ্গল থেকে শিলাবিগ্রহ উদ্ধার করে এই জীবিত কুণ্ডের পাশেই একটি মন্দির নির্মাণ করে এবং তারামায়ের পুজো শুরু করেন। এইভাবেই তারাপীঠের প্রথম মন্দির নির্মাণ হয়। কালের নিয়মে জয়দত্তের তৈরি করা মন্দির একসময় ভেঙে পড়ে। একাদশ শতাব্দীতে মল্লারপুরের বাসিন্দা সোম ঘোষ মায়ের দ্বিতীয় মন্দির নির্মাণ করেন, সেটিও ধ্বংস হয়ে যায়। এরপর 17 দশকে রাজা রামজীবন চৌধুরী পুনরায় মন্দির নির্মাণ করেন, সেই মন্দিরও ধ্বংসপ্রাপ্ত হয়। এরপর 1808 খ্রিস্টাব্দে মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় মূল মন্দির প্রতিষ্ঠা করেন। এরপর মন্দিরটি রক্ষণাবেক্ষণ ও দেখাশোনার দায়িত্ব নেন নাটোরের রানী ভবানী। বর্তমান মন্দিরের যে রূপ দেখা যায় সেটি তার কৃতিত্ব। তারাপীঠ মন্দির চত্বরে মা তারার মন্দির ছাড়াও আরও কয়েকটি মন্দির আছে, সেগুলো একটু দেখা যাক। এটি হলো চন্দ্রচূড় শিবের মন্দির। এটি হলো শ্রী শ্রী গণেশ এবং হনুমানজির মন্দির। এটি হলো বামদেবের মন্দির। এটি হলো লক্ষ্মীনারায়ণ এবং ষষ্ঠী মাতার মন্দির। তো এখন আমরা পৌঁছে গেছি তারাপীঠের তারামায়ের মন্দিরে তারামায়ের দর্শন করতে। পুজো দেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। মোটামুটি যা লাইন আছে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এদিকে আমার বাবা মায়ের যথেষ্ট বয়স হয়েছে, শাশুড়ি মাও আছে, তো ওনারা এই লাইনে দীর্ঘক্ষণ দাঁড়ানো সম্ভব নয়, তাই আমি ওনাদের ভিআইপি লাইনে দর্শনের ব্যবস্থা করে দিয়েছি। 500 টাকা পার হেড পড়ছে ভিআইপি লাইনে দর্শন করতে। তো লাইনে দাঁড়িয়ে পড়ি এবং অপেক্ষা করি তারামায়ের দর্শন করার জন্য। অবশেষে প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা এখন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছি। এবার আমরা মাকে প্রাণ ভরে দেখব এবং ভক্তি ভরে পুজো দেব। মাকে দেখতে দেখতে তারাপীঠ নিয়ে আরও কিছু কথা আমি বলবো। তারাপীঠ সতীপীঠ না শক্তিপীঠ, এই নিয়ে বিতর্ক আছে। অনেকে তারাপীঠকে সতীপীঠও বলেন, এখানে সতীর তৃতীয় নয়ন পড়েছিল বলে মানা হয়। আবার অনেকে তারাপীঠকে শক্তিপীঠ বলেন, কারণ তারাপীঠে বহু সাধক সন্ন্যাসীরা তারামায়ের সাধনা লাভ করে সিদ্ধি লাভ করেন। তার মধ্যে অন্যতম হল পূজারী সাধক বামাখ্যাপা, যিনি একাধারে পাগল সন্ন্যাসী ও শ্মশানে তন্ত্র সাধনায় ব্রতী হয়েছিলেন। বামাখ্যাপা এই মন্দিরে সাধনা করেই সিদ্ধি লাভ করেন ও বহু অসাধ্য সাধন করেন। পুরাণ অনুসারে ব্রহ্মার সপ্তম মানসপুত্র ছিলেন বশিষ্ঠ মুনি। তিনি সপ্তর্ষিদের মধ্যে একজন ছিলেন। বীরভূমের এই তারাপীঠ শ্মশান সংলগ্ন স্থানে তিনি মাতৃ আরাধনায় দীর্ঘ তপস্যায় বসেছিলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা দেখা দেন। মাতৃগর্ভে তার জন্ম হয়নি বলে বর হিসাবে বশিষ্ঠ মুনি দেবীকে মাতৃরূপে দেখা দেওয়ার নিবেদন করেছিলেন। সমুদ্র মন্থনের সময় বিষ পান করে মহাদেব হয়ে উঠলেন নীলকণ্ঠ। বিষে জর্জরিত তিনি। তখন দেবী দুর্গা মা তারারূপে মহাদেবকে আপন সন্তানের মতো কোলে নিয়ে আপন স্তন থেকে অমৃত পান করালেন। সেই অমৃত পান করে মহাদেবের বিষ জ্বালা দূর হয়। সেই থেকে দেবীর নাম হলো তারিণী। তিনি মহাদেবকে তাড়ন করেছেন, এই বিশ্বকেও তিনি তাড়ন করেন। সেই তারিণী থেকেই তারা নামের সৃষ্টি। এই রূপেই মা তারা বশিষ্ঠ মুনিকে দেখা দিয়েছিলেন এবং এই জায়গার নামও হয় তারাপীঠ। এই যে মায়ের মূর্তি, এটি হচ্ছে তারা মায়ের ধাতব মূর্তি। তারা মায়ের আসল শিলামূর্তিটি যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য শিলামূর্তিটি এই ধাতব মূর্তি দিয়ে ঢাকা থাকে। শুধুমাত্র মায়ের স্নানের সময় এই ধাতব মূর্তিটি সরিয়ে শিলামূর্তিটি বের করা হয়। অবশেষে তারামায়ের দর্শন পেলাম। প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অনেক অপেক্ষার পর তারামাকে দেখতে পেলাম। খুবই ভালোভাবে আমাদের দর্শন হলো। এই আমরা পুজো দিয়েছি। ঠিক আছে, এই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করলাম। জয় তারা। এখন আমরা চলে এসেছি তারাপীঠের মহাশ্মশানে। এই তারাপীঠের মহাশ্মশান তারামায়ের মন্দির এক অবিচ্ছেদ্য অংশ। এই শ্মশানের সাথে জড়িয়ে আছে অনেক অলৌকিক রহস্য কাহিনী।
তো শ্মশানটা দেখাতে দেখাতে আমি সেই কাহিনিগুলো বলবো। শ্মশান শব্দটা উচ্চারণ করতেও অনেকের গা ছমছম করে, কারণ শ্মশান আমাদের দাঁড় করিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবের কাছে। একদিন মৃত্যু যখন ডাক দেবে, তখন সযত্নে রক্ষা করা শরীরটা চলে যাবে বৃথার খাতে। তখন পাশে পড়ে থাকা একটা মৃতদেহের সাথে অন্যগুলোর কোনো তফাৎ নেই। তবে তারাপীঠের মহাশ্মশানকে দেখতে হবে একটু অন্য চোখে। এই মহাশ্মশানে জীবন আর মৃত্যুর পটভূমি নৃত্য রচনা করেছিলেন মা তারা। রাতের তারাপীঠ মহাশ্মশানের রূপ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তারাপীঠ মহাশ্মশানে 3টি অলৌকিক রহস্য লুকিয়ে আছে। তন্ত্র সাধকেরা মনে করেন এই মহাশ্মশানেই মা তারার আবাস। এই তারাপীঠ মহাশ্মশানে জ্যোতিরূপে বাস করেন মা তারা। তা ঠিক যেন একটি তারার মিটমিটে আলো। মা তারার সঙ্গে থাকেন যোগিনীরা। অনেকেই এই মহাশ্মশানে অন্ধকারের মধ্যে এই মিটমিটে আলো দেখতে পান। লোকবিশ্বাস অনুযায়ী সেই আলো দেখে কাছে যেতে নেই, তাতে মা তারা রুষ্ট হন। মা তারার উপস্থিতি এই শ্মশানের 3টি মহারহস্যের মধ্যে প্রথম। তারাপীঠ মহাশ্মশানের দ্বিতীয় রহস্য লুকিয়ে আছে মহাশ্মশান সংলগ্ন দ্বারকা নদীর জলে। এই নদী উত্তর বাহিনী, অর্থাৎ এর স্রোত বইছে উত্তর দিকে। হিন্দু ধর্মে উত্তর বাহিনী নদী বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ভারতের প্রায় সব নদীই নেমেছে উত্তর দিকে স্থিত হিমালয় পর্বত থেকে। অতএব তাদের ধারা কখনোই উত্তরমুখী হবে না। একমাত্র কাশীতে গঙ্গা হলো উত্তর বাহিনী, আর বীরভূমের দ্বারকা। তাই দ্বারকা নদী মহাশক্তির উৎস। এই নদীর জলে স্নান করলে সিদ্ধিলাভের যোগ্যতা অর্জন করে মানুষ, দূর হয় সকল পাপ। এখন আমরা পৌঁছে গেছি বামাখ্যাপার সমাধিস্থলে। মৃত্যুর আগেই বামাখ্যাপা তার দেহকে সমাধি দেওয়ার জায়গা ভক্তদের জানিয়ে দিয়ে গিয়েছিলেন। তার কথা মতোই মহাশ্মশানের ভিতর ঠিক এই জায়গায় বামাখ্যাপার দেহকে সমাধি দেওয়া হয়। সেই সমাধির উপর তৈরি করা হয় এই সমাধি মন্দিরটি। বামাখ্যাপা আমাদের মনে করিয়ে দেন, ঈশ্বর সর্বদা মন্দির বা আচার অনুষ্ঠানে পাওয়া যায় না, বরং প্রায়শই আত্মসমর্পণের গভীর নীরবতায়, শ্মশানভূমির ভয়াবহ সৌন্দর্যে এবং যারা মায়ের প্রেমে সম্পূর্ণভাবে নিজেকে হারিয়ে ফেলেছে তাদের উন্মাদ হাসিতেও পাওয়া যায়। তারাপীঠ মহাশ্মশানের তৃতীয় রহস্য রয়েছে বামাখ্যাপার পঞ্চমুণ্ডের আসনে। এই হলো সেই পঞ্চমুণ্ডের আসন। এই পঞ্চমুণ্ডের আসনের 5টি মুণ্ড হল সাপের, ব্যাঙের, খরগোশের, শিয়ালের এবং মানুষের। এই আসনে বসেই বহু যুগ পূর্বে দেবীকে তুষ্ট করে তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেছিলেন ঋষি বশিষ্ঠ। সেই আসন আজও বিদ্যমান। খুব শুদ্ধ চিত্তের মানুষ না হলে এই আসনে বসা মাত্র সারা শরীরে তীব্র জ্বালা শুরু হয়। সেই জ্বালায় উন্মাদ হয়ে যায় মানুষ। এই 3টি মহারহস্য নিয়ে বীরভূমের বুকে রয়েছে এই তারাপীঠ মহাশ্মশান, যা নিরন্তর বলে চলেছে তারামায়ের মাহাত্ম্য, বলে চলেছে এই জীবন নশ্বর। আজকের পর্বে এটুকুই। কাল আমরা যাব তারাপীঠ থেকে 4টে সতীপীঠ দেখতে। গুড নাইট।